নমস্কার, আমি শ্যাম। আজ তোমাদের জন্য রয়েছে ব্যোমকেশ বক্সীর গল্প। শুনতে থাকুন, পাশে থাকুন। সকালবেলা ব্যোমকেশ নিজের চায়ের কাপে চুমুক দিতে মত্ত। পাশে রান্নাঘরে সত্যবতী রান্না করতে করতে নিজের মনে গুনগুন করে গান গাইছে। আমি ব্যোমকেশকে বললাম, কি ভাইয়া শুনছো? রান্নাঘর থেকে যে শব্দ আসছে সেই সম্পর্কে তোমার কি মতামত যদি একটু বলো। ব্যোমকেশ আমার কথা শুনে চায়ের কাপ থেকে মুখটা তুলে কাপটা নামিয়ে প্লেটে রাখলো। তারপর একবার নিজের গলাটা ঝাড়ল, তারপর বলল, আহ, মনটা জুড়িয়ে গেল। বুঝলে অজিত, সকাল সকাল এরকম চা পেলে দিনটা আরেক মাচ্চার হয়ে ওঠে। যাই হোক, তুমি কি বলছিলে জানো? সত্যি এই মানুষটা বোধহয় আর কোনোদিনও শোধরাবে না। আমি খানিক বিরক্তি মাখা মুখ নিয়ে ব্যোমকেশকে বললাম, আরে আমি তোমাকে কি জিজ্ঞাসা করলাম আর তুমি কি উত্তর দিলে? প্রশ্ন করছি এক, উত্তর দিচ্ছ আর এক। সত্যি তোমাকে নিয়ে আর পারা গেল না। আমি বলছিলাম যে রান্নাঘর থেকে যে গুনগুন শব্দ আসছে সেই ব্যাপারে কি তুমি অবগত, নাকি অন্য কোনো চিন্তাতেই তুমি আজকাল মত্ত হয়ে রয়েছো? না না, আমি অন্য বিষয় নিয়ে এই মুহূর্তে ভাবছি না। তবে রান্নাঘর থেকে আসা গুনগুন শব্দের কথা একটু আধটু ভাবছি বটে। বুঝলে অজিত, সকাল সকাল চায়ের সাথে সত্তরেই গুনগুন শব্দ দিনের শুরুটা বেশ ভালো মতনই করে। অতঃপর ব্যোমকেশ একটা সিগারেট জ্বালায়। সিগারেটটা জ্বালিয়ে বেশ কয়েকবার টান দেয়। আমাকে সিগারেট প্রদান করতে চাইলেও আমি স্বভাবতই নারাজ হই। সিগারেটের ছাইটা কিছুটা ফেলে দিয়ে তারপর আরেকটা টান দেয়। পাশে রাখা খবরের কাগজটা মুখের সামনে মেলে ধরে, তারপর হালকা স্বরে বলে, আমাদের জীবনেরও অনেক কিছুই থাকে যেগুলো হয়তো আমাদের জীবনের খুব একটা প্রয়োজনীয় নয়, কিন্তু তবুও আমরা সেই সব বস্তু আমাদের সাথে নিয়ে চলতেই অভ্যস্ত। এই সিগারেটটা ঠিক সেরকমই, বুঝলে। সত্যি তোমাকে কোনো কথা বলাই যায় না, সোজাসুজিভাবে বলে দিলেই তো পারো যে তুমি আমার কোনো কথাই শুনবে না। কিন্তু না, সত্যান্বেষী তো সত্যান্বেষী, সেই সহজ জিনিসটাকে কঠিন তুমি করবেই। যাই হোক, আমার মেলা কাজ রয়েছে, আমি এখন আসি। সত্যবতী ব্যোমকেশের কথায় রাগ দেখিয়ে ফোঁস ফোঁস করতে করতে রান্নাঘরের দিকে অগ্রসর হতে লাগলো। আমি কিছু বলতে যাব ঠিক সেই সময় একজন মাঝবয়সী ভদ্রলোক এবং এক ভদ্রমহিলার আগমন। সম্ভবত তাদের দেখে স্বামী স্ত্রী মনে হচ্ছিল। কোনো কেসের জন্য স্বামী স্ত্রী একত্রে এসেছে, এই রকম অভিজ্ঞতা আমাদের খুবই কম রয়েছে। যাই হোক, ভদ্রলোক এবং ভদ্রমহিলা ব্যোমকেশের সামনে এসে নমস্কার করলেন আর বললেন, ভিতরে আসতে পারি? ব্যোমকেশও উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, ভেতরে আসুন। নমস্কার, আমি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী, প্রাইভেট ডিটেকটিভ। সত্যি অন্বেষণ করা যেহেতু আমার কাজ, তাই এই সত্যান্বেষী নাম। আর ইনি আমার অত্যন্ত কাছের বন্ধু শ্রী অজিত বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ নমস্কার, আসুন, ভিতরে আসুন। এরপর ভদ্রলোক ও ভদ্রমহিলা ভেতরে প্রবেশ করলেন। ভদ্রলোকের বয়স অন্তত 50 আর ভদ্রমহিলার বয়স 42 কি তার একটু বেশি। ব্যোমকেশ তাদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনাদের পরিচয়টা যদি জানান। ব্যোমকেশের কথা শুনে ভদ্রমহিলা বলে উঠলেন, নমস্কার ব্যোমকেশবাবু, আমি সুভাষিনী চৌধুরী, আর ইনি হচ্ছেন আমার স্বামী অমরনাথ চৌধুরী। আজ একটি বিশেষ কারণের জন্যই আপনার কাছে এসেছি বলতে পারেন। সাহায্য চাইতে এসেছি। যদি আপনি আমাদের সাহায্য করেন তাহলে অত্যন্ত উপকার হয়। যদিও এর যথাযথ পারিশ্রমিক আমরা আপনাকে প্রদান করব। সুভাষিনী দেবীর কথা শুনে ব্যোমকেশ বলল, হ্যাঁ, নিশ্চয়ই। আমার যতটুকু সাধ্যের মধ্যে হবে ততটুকু আমি নিশ্চয়ই করব। আর বাকি রইল পারিশ্রমিকের কথা, সেই ব্যাপারে না হয় পরেই আলোচনা করা যাবে। আপাতত আপনাদের আগমনের কারণ যদি ব্যক্ত করেন তাহলে ব্যাপারটা বেশ ভালো হয়। ব্যোমকেশের কথায় অমরনাথবাবু বললেন,
আসলে আমাদের বাড়ি যতীন্দ্রমোহন রোডে, সেখানে সবাই আমাদের বেশ ভালোভাবেই চেনে। ওই আমাদের একটি সোনার গহনার দোকান রয়েছে, তাই সেদিক থেকে আমাদের বেশ ভালোই নামডাক রয়েছে। সবই ঠিকঠাক ছিল, কিন্তু সমস্যাটা হচ্ছে 2-3 দিন আগে আমাদের বাড়িতে একটি গ্রামোফোন চুরি হয়েছে। ব্যোমকেশ আর আমি দুজনেই বেশ অবাক হলাম, কারণ একটি বাদ্যযন্ত্র চুরি গিয়েছে বলে সেইটা খোঁজার জন্য আমাদের শরণাপন্ন হয়েছেন এনারা। ভাবতে বেশ একটু অবাক লাগলো। আমি আর ব্যোমকেশ দুজনেই একে অন্যের দিকে মুখ চাওয়াচাই করলাম। তারপর ব্যোমকেশ জিজ্ঞাসা করলো, সবই বুঝলাম, কিন্তু একটি সামান্য গ্রামোফোন উদ্ধারের জন্য আমাদের কাছে আসলেন। আপনারা চাইলে তো অন্য একটি গ্রামোফোন কিনে নিতে পারেন। সেটার জন্য শুধু শুধু আপনারা দুশ্চিন্তা কেন করছেন? ব্যোমকেশের কথায় সুভাষিনী দেবী বললেন, আপনার কথা যথার্থ, কিন্তু দুশ্চিন্তা করতাম না, বা গ্রামাফোন উদ্ধারের জন্য আপনাদের কাছেও শরণাপন্ন হতাম না, যদি না সেটা আর অন্যান্য সাধারণ গ্রামাফোনের মতোই হতো। সুভাষিনী দেবীর কথায় বেশ অবাক হলাম। জিজ্ঞাসা করলাম, অন্যান্য সাধারণ গ্রামোফোনের মতো নয় মানে? আপনাদের গ্রামোফোনটি কোনো বিশেষভাবে নির্মিত? আমার কথা শুনে অমরনাথবাবু বললেন, যথার্থ বলেছেন অজিতবাবু, আমাদের বাড়ির গ্রামোফোনটি কোনো সাধারণ গ্রামোফোন নয়। আমাদের বাড়ির গ্রামোফোনটি স্বর্ণ দ্বারা নির্মিত, অর্থাৎ গ্রামোফোনটি সোনার, আর আমাদের বাড়ির অত্যন্ত বহুমূল্য একটি সম্পদের মধ্যেই পড়ে। আর তাছাড়া ওই গ্রামোফোনটি আমার পিতার খুব কাছের, তাই সেটি চুরি হয়ে যাওয়ায় তিনি বেশ অসন্তুষ্ট হয়ে রয়েছেন। আর এর জন্যই আপনাদের কাছে আশা করি আপনারা এবার সবটা বুঝতে পেরেছেন। অমরনাথবাবুর কথা শুনে ব্যোমকেশ বলল, হ্যাঁ, বুঝলাম অনেক কিছু, তবে সবটা বুঝতে গেলে ওই ব্যাপারে গভীর থেকে গভীরতর দিকে যেতে হবে আমাদের। আমরা অর্থাৎ আমি এবং আমার বন্ধু অজিত আগামীকাল আপনাদের বাড়িতে যাব। বাকি যা হওয়ার সেটা আগামীকাল থেকেই হবে। ব্যোমকেশের কথা শুনে অমরনাথবাবু বললেন, বেশ, তাহলে তাই হোক। কাল আপনারা আমাদের বাড়িতে আসুন, আর দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়ির ঐতিহ্যকে আমাদের কাছে ফিরিয়ে দিন। আমি যথাযথ চেষ্টা করব। আপনারা দুশ্চিন্তা করবেন না, আর আপনাদের পিতাকেও বলবেন যাতে তিনি দুশ্চিন্তা না করেন। অতঃপর সুভাষিনী দেবী এবং অমরনাথবাবু দুজনেই অভিবাদন জানিয়ে আমাদের গৃহ ত্যাগ করেন। আমি ব্যোমকেশকে বলি, কি ভাইয়া, নতুন কেস যে, ভাবতে শুরু করে দাও এখন থেকেই। সে তো নিশ্চয়ই ভাববো, না ভাবলে আমার সোনার গ্রামোফোন উদ্ধার হবে না যে। তবে ব্যাপারটা বেশ দারুণ, কিন্তু গ্রামোফোন, তাও আবার নাকি সোনার। আচ্ছা, দামটাও তার মানে বেশ অনেকখানি হবে, কি বলো ব্যোমকেশ? হ্যাঁ অজিত, তা তো হবেই। সাধারণ গ্রামোফোনের দামই কত, এই আবার সোনার গ্রামোফোন। বড় লোকের সব বড় বড় ব্যাপার, আমাদের সাধারণদের এইসব কেনার কথা মাথাতেও আসে না। সত্যি, টাকা থাকলে যে কত বেকার খরচ করতে পারে মানুষ, সেই ব্যাপারে আমার জ্ঞান খুবই সামান্য। পরের দিন সকাল 10টা নাগাদ আমি ব্যোমকেশ দুজনে তাদের বাড়িতে গেলাম। বাড়ির বাইরের গেটের সামনে বড় করে লেখা চৌধুরী। আমি ব্যোমকেশকে বললাম, কি অদ্ভুত ব্যাপার তাই না? শুধু লেখা আছে চৌধুরী, এছাড়া আগে পরে আর কিছুই লেখা নেই। ব্যোমকেশ নিজের চশমাটা ঠিক করতে করতে বলল, ওদের পরিবারের জন্য এই চৌধুরী পদবিটাই যথেষ্ট। এই পদবি থেকেই অধিকাংশ মানুষ অবগত হয়ে যায় এদের ব্যাপারে, তাই চৌধুরীর আগে পরে আর কিছু লেখা নেই। গেটের সামনের দারোয়ান আমাদের পরিচয় নিয়ে আমাদেরকে ভেতরে ঢোকার জন্য অনুমতি দিল। বেশ ভালোই বাড়িটা। প্রধান গেট থেকে ঢুকে বাড়ির সদর দরজা পর্যন্ত পৌঁছতে অন্ততপক্ষে 3-4 মিনিট লাগে। দুদিকে খুব সুন্দর বাগান দেখে মনটা বেশ ভালো লাগলো।
বাড়ির সদর দরজায় পৌঁছতে দেখতে পেলাম অমরনাথ বাবু এই দরজার দিকে এগিয়ে আসছেন। আমাদেরকে দেখতে পেয়ে দাঁড়ালেন আর বললেন, আরে আপনারা এসে গেছেন, আসুন আসুন, ভেতরে আসুন। আমি আপনাদের জন্যই বাইরে দেখতে যাচ্ছিলাম, ভালোই হয়েছে, শুধু শুধু আর বাইরে যেতে হলো না। ব্যোমকেশ তাকে উদ্দেশ্য করে বলে উঠল, হ্যাঁ, একটু দেরি হয়ে গেল বই কি। আসলে আপনাদের বাড়ি আসার সময় আমার অত্যন্ত পরিচিত এক মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছিল, তাই সেই জন্যই একটু বিলম্ব হলো আর কি। না না, সে কোনো সমস্যা নেই, কিন্তু একটু চিন্তিত ছিলাম যে আপনারা আসবেন কি আসবেন না। অমরনাথ বাবুর কথায় আমি একটু বিস্মিতই হলাম বটে, কারণ সবাই যারা ব্যোমকেশ নামক মানুষটিকে জানেন তারা এটাও খুব ভালো করে জানে যে ব্যোমকেশ কখনোই তার কথার এদিক থেকে ওদিক হতে দেয় না। তাই আমি বললাম, না না, সেই দিক থেকে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। ব্যোমকেশ বক্সী কখনোই কথা দিয়ে সেই কথার খেলাপ করেন না। উনি যখন একবার নিজের দায়িত্বে সমস্ত ব্যাপারটা নিয়ে নিয়েছেন তখন তার চুল চেরা বিশ্লেষণ তিনি করেই ছাড়বেন। আমার কথায় অমরনাথ এবং ব্যোমকেশ দুজনেই মৃদু হাসল, যদিও এই দুজনের হাসির কারণটা দুই ধরনের। একজনের হাসি নিজের বোকামির কারণে, আর আরও একজনের হাসি তার স্বরূপ বিশ্লেষণের। বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢুকে পরিচিত হলাম আরও দুই দম্পতির সাথে। আলোচনায় জানতে পারলাম তারা এই বাড়ির ছোট দম্পতি, অর্থাৎ অমরনাথ বাবুর ভাই শিবনাথ বাবু এবং তার স্ত্রী কুমুদিনী দেবী। শিবনাথ বাবুর বয়স 40-এর আশেপাশে। ব্যোমকেশ শিবনাথ বাবুকে বলে উঠল, নমস্কার, আমি ব্যোমকেশ বক্সী, সামান্য সত্যান্যাসী, আর ইনি আমার বন্ধু শ্রী অজিত বন্দ্যোপাধ্যায়। নমস্কার। শেষ পর্যন্ত একটা গ্রামাফোন উদ্ধার করার জন্য আবার একজন গোয়েন্দাকে প্রয়োজন পড়ল, এটা আমার ভাবতেই কেমন একটা লাগছে। কিরকম লাগছে তা একটু বলুন শুনি। এই আপনি এত বড় একজন গোয়েন্দা, অত বড় বড় কেস সমাধান করে থাকেন, আর শেষমেশ একটা সামান্য গ্রামোফোন উদ্ধারের কাজে আপনাকে নিয়োগ করা হলো। আর আপনিও পারিশ্রমিকের জন্য সেটাও রাজি হয়ে গেলেন। এই শিবনাথের কথা শুনে আমার মাথা খারাপ হয়ে যাওয়ার উপক্রম। এমন তো নয় যে আমরা নিজেরাই চলে এসেছি এখানে, আমাদেরকে আসতে বলা হয়েছে তাই আসা। কিরকম অদ্ভুত রকচটা লোক রে বাবা। আমি রেগে গিয়ে শিবনাথকে কিছু বলতে যাব, তখন ব্যোমকেশ হালকা করে আমার হাতটা ধরে ফেলে। ওর দিকে তাকাতেই ও চোখের ইশারায় বুঝিয়ে দেয় যে এই মুহূর্তে মাথা গরম করে কোনো হঠকারিতা করা চলবে না। ব্যোমকেশের ইঙ্গিত পেয়েই মুহূর্তের মধ্যে নিজেকে সংযত করে নিই। ব্যোমকেশ বলে, দেখুন শিবনাথবাবু, আমার আপনাদের বাড়িতে আসাটা আপনার ইচ্ছায় না হলেও আপনার দাদা এবং বৌদির ইচ্ছাতেই হয়েছে। আর আপনি বোধ করি আমাকে চেনেন না, তাই না জেনে হুট করে পারিশ্রমিকের প্রসঙ্গ টেনে আনলেন। আপনি প্রয়োজন হলে আপনার দাদা এবং বৌদিকে জিজ্ঞাসা করে নিতে পারেন। আহ শিবু, কি হচ্ছেটা কি? তুই কি কখন কি বলতে হয়, কি করা উচিত, কার সাথে কিভাবে কথা বলা উচিত সেসব ভুলে গেছিস নাকি? তোকে দেখে তো এখন মানুষ ভাববে যে চৌধুরী বাড়ির মানুষদের কোনো অন্তর্নিহিত শিক্ষা নেই, যা আছে শুধু উদ্ধত্ত, অহংকার, রাগ ইত্যাদি। নিজেকে সংযত করে কথা বলতে শেখ। আর হ্যাঁ, উনি এখনো পর্যন্ত কোনো পারিশ্রমিক গ্রহণ করেননি। কারো সম্পর্কে না জেনে তাকে নিয়ে তার সামনে কোনো অপ্রিয় মন্তব্য নিতান্তই বোকামির মতো কাজ। হ্যাঁ, এখন তো আমাকেও তো অহংকারী আরও কত কিছুই না তুমি বলবে, তাই না? বলে নাও, বলে নাও, যা খুশি বলে নাও। আমিও দেখব পারিশ্রমিক না নিয়ে কিভাবে সমস্ত কাজ করো। বৌদির কথা শুনে তুমি যা পারছো তাই করছো, আমি আর কিছু বলবোই না। এই বলে শিবনাথ গটগট করে সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের ঘরে চলে গেল। সুভাষিনী দেবী এতক্ষণ কোনো কথা বলেননি। শিবনাথ উপরে চলে যাওয়ার পর উনি বললেন, কিছু মনে করবেন না ব্যোমকেশবাবু, আসলে ও বরাবর এই রকম স্বভাবের। কখন কাকে কি যে বলে বসে সেই ব্যাপারে কোনো ইয়ত্তা নেই। আপনি কিন্তু অপমানিত বোধ করে চলে যাবেন না।
অবশ্য এই কিছু মুহূর্ত আগে যা ঘটে গেল তাতে সকলেরই অপমানিত বোধ করবারই কথা। আহা, আপনি বৃথা চিন্তিত হবেন না। আমি আপনার ঠাকুরপোর কথায় কিছু মনে করিনি। অতঃপর আমরা আমাদের জন্য যে ঘরে থাকবার বন্দোবস্ত হয়েছে সেই ঘরে যাই। ঘরে ঢুকে বেশ আরাম করে ব্যোমকেশ বিছানায় বসে পড়ে, কিন্তু আমি তখন এদিক থেকে ওদিক পর্যায়ক্রমে পায়চারি করে চলেছি। তা দেখে ব্যোমকেশ বলে উঠল, আহা, অত ভাবলে চলে অজিত? এতদিন আমার সঙ্গে আছো, এবার তো বোঝো যে অপ্রয়োজনীয় কথায় কান দেওয়া কখনোই উচিত কার্য নয়। আমি বুঝতে পেরেছি সবটাই। তোমার রাগ হওয়াটাও স্বাভাবিক। আমার জায়গায় যদি তোমাকে নিয়ে কেউ কিছু বলতো তাহলে আমার রাগ ঠিক একই রকমই হতো, কিন্তু যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন নিজেদের আসল কাজে মনোনিবেশ করা যাক। তা বেশ, গ্রামোফোন নিয়ে কিছু ভাবলে? আচ্ছা, গ্রামোফোনটা কোথায় যেন থাকতো? এই বাড়ির প্রধান যিনি, সেই মানুষটির ঘরে তার ওই সোনার গ্রামোফোনটি থাকতো। লোকটির নাম সন্তোষ চৌধুরী। উনি বোধ করি অসুস্থ রয়েছেন, যার কারণে ওনাকে নিচে সকলের সাথে যখন আলোচনা করছিলাম তখন তিনি সেই স্থানে উপস্থিত ছিলেন না। বেশ, তাহলে যাবে নাকি একবার ওনার সঙ্গে দেখা করতে? যতই হোক উনি এ বাড়ির প্রধান বলে কথা, তার সঙ্গে তো দেখা করাটা জরুরি। সে তো অবশ্যই যাব, যেতে তো হবেই। তার আগে একটু বিশ্রাম নিয়ে নেওয়া যাক। মিনিট 15 পর না হয় যাব। এতক্ষণ কম দখল তো আর গেল না। তুমিও একটু বিশ্রাম নিয়ে নাও। হ্যাঁ, তুমি তাজা বলেছ একেবারে। সত্যি কি বিরক্তিকর! আমার প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছিল। নেহা তুমি থামতে বললে তাই। আমার কথা শুনে ব্যোমকেশ কিছুটা হাসল, যদিও এই হাসি কেন, কি তার কারণ, এ ব্যাপারে আমি কিছুই জানতে চাইলাম না, কারণ আমি নিজেও খুব দুর্বল মনে করছিলাম। তাই একটু জিরিয়ে নিলাম। বিশ্রাম নিতে নিতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তার কোনো খেয়ালই নেই আমাদের। যখন আমার ঘুম ভাঙে তখন দেখি প্রায় 1:15 হয়ে গেছে। আমি খেয়াল করে দেখি ব্যোমকেশ তখনও তন্দ্রাচ্ছন্ন হয়ে আছে। আমি ব্যোমকেশকে ডেকে তোলার চেষ্টা করলাম। বললাম, আরে ও ভায়া, আরে আমরা বিশ্রামের বদলে যে নিদ্রা যাপন করে ফেলেছি গো। তুমি সন্তোষবাবুর সঙ্গে দেখা করবে না? তাড়াতাড়ি ওঠো। অতঃপর আমি আর ব্যোমকেশ দুজনে সন্তোষবাবুর ঘরের উদ্দেশ্যে রওনা দিই। ঘরে গিয়ে দেখি সন্তোষবাবু আধ শোয়া হয়ে বসে রয়েছেন। ওনাকে দেখে বেশ বিষণ্ণ বলেই মনে হলো। ব্যোমকেশ আর আমাকে দেখে কোনো রকমে একটু ঠিক হয়ে বসার চেষ্টা করলেন। তা দেখে ব্যোমকেশ বলল, নমস্কার, আমি ব্যোমকেশ বক্সী ও আমার বন্ধু শ্রী অজিত বন্দ্যোপাধ্যায়। আপনার অতিরিক্ত প্রিয় যে স্বর্ণ দ্বারা নির্মিত গ্রামোফোনটি চুরি গেছে সেটাকেই খুঁজে বের করার জন্য আপনার বড় সন্তান এবং তার স্ত্রী আমাদেরকেই দায়িত্বটা দিয়েছেন। যদিও এই নিয়ে আপনার ছোট ছেলের বেজায় আপত্তি, তবু আমার কাজটা তো আমি করবই। সেটা যদি কারুর ভালো লাগে তাহলে ভালো, আর না ভালো লাগলে আমার কিছু করার নেই। বৃদ্ধকে দেখে যা মনে হলো ওনার বয়স প্রায় 70 ছুঁই ছুঁই। ভদ্রলোক বোধ করি একা একা উঠতেও পারেন না। প্রথমে খানিকক্ষণ কেশে নিলেন, তারপর ধীরে ধীরে বললেন, হ্যাঁ, নমস্কার। নমস্কার ব্যোমকেশ। তুমি বাবা আমার সন্তানেরই মতন বয়সের, তাই তোমাকে শুধু নাম করেই ডাকলাম আর তুমি করে বললাম। আশা করব এই নিয়ে তোমার কোনো আপত্তি থাকবে না। তুমি যদি আমার ওই সোনার গ্রামোফোনটা এনে দিতে পারো তাহলে এই বৃদ্ধ বাবা তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবে ব্যোমকেশ। বয়স হয়েছে, শরীরের যা দশা, বেশি দিন বাঁচবো না বলেই মনে হয়। একা একা হাঁটতেও পারি না। চাকা লাগানো একটা চেয়ার আছে, সেই চেয়ারে করে ঘরের বাইরে যাই একটু। সকালে মাঝে মধ্যে কেউ না কেউ আমাকে নিয়ে ধরে ধরে হাঁটতে বের হয়, তাই কোনো রকম একটু পা চালাতে পারি। না হলে এই পঙ্গুর মতন জীবনযাপন করতে করতে একটা জীবন্ত লাশে পরিণত হয়ে গেছি। না না, আপনি আমাকে তুমি করেই বলতে পারেন, সেই ব্যাপারে কোনো অসুবিধা নেই। আর আমি চেষ্টা করব যাতে যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্রিয় জিনিস আপনার কাছে ফেরত দেওয়ার। আচ্ছা, আপনি শেষ কবে আপনার গ্রামোফোনটি দেখেছিলেন একটু বলতে পারবেন মনে করে? না না বাবা, আমার আর সেই ক্ষমতা নেই। ছেলে এসে বলেছিল 2 দিন আগে নাকি চুরিখানা হয়েছে।
আমি একদিনের কথাই মনে রাখতে পারছি না, আবার দুদিন আগেকার কথা কি করে মনে রাখবো বলো? বেশ, ঠিক আছে। আপনি এখন বিশ্রাম গ্রহণ করুন। আপনার প্রিয় জিনিসটা খোয়া যাওয়ায় বোধ করি আপনার মন শরীর কোনোটাই ভালো নেই, তাই আপনি এখন বিশ্রাম গ্রহণ করুন। অতঃপর আমি আর ব্যোমকেশ সন্তোষবাবুর ঘর ত্যাগ করে নিজেদের ঘরে আসি। সন্ধেবেলা ব্যোমকেশ ঘরের মধ্যে পায়চারি করছে। আমি ঘরের সঙ্গে লাগোয়া বারান্দাটায় বসে রয়েছি। মনে হলো অনেকক্ষণ ধরেই ব্যোমকেশ ঘরে একাকী নিজের মনে কেস নিয়ে নানা ভাবনা চিন্তা করছে, তাই ঘরে যাওয়াটা উচিত। যেই তাড়াহুড়ো করে ঘরের দরজার ডান দিকটা দিয়ে প্রবেশ করতে যাব, ঠিক সেই সময় পায়ের তলায় তৈলাক্ত কিছু ছিল বলে মনে হলো। কোনো ক্রমে নিজের টাল সামলাতে সক্ষম হই। আমি পড়ে না গেলেও বেশ পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল, সেটা অনুধাবন করেই ব্যোমকেশ তাড়াহুড়ো করে দরজার সামনে এসে দাঁড়ায়। জিজ্ঞাসা করে, এ কি অজিত, কিভাবে পড়ে গেলে তুমি? লাগেনি তো? না না, সেরকম কিছুই হয়নি, কিন্তু পায়ে তৈলাক্ত জাতীয় কিছু লাগলো বলে মনে হলো। এরপর ব্যোমকেশ আর আমি দুজনেই নিচে তাকিয়ে দেখি সত্যিই যা ভাবছিলাম সেটাই। মনে হচ্ছিল যেন কাউকে তেল মালিশ করা হয়েছে আর সে এখান দিয়ে চলাচল করেছে। হঠাৎ করেই আমার চোখ যায় দরজার ডান পাশে রাখা ছোট্ট টুলের নিচের দিকে, যেখানে একটা কাগজ ছিল। আমার দেখা দেখি ব্যোমকেশ সেটা প্রত্যক্ষ করে। তারপর কাগজটা বাইরে এনে খুলে পড়তে থাকে। সেটায় লেখা ছিল, চোখের সামনে ছিলাম আমি, তবুও কেউ আমায় আটকে রাখতে পারেনি। আমার জিনিস আমি তো নেবই, সেটা ঠিক না ভুল তুমি কে বলার শুনি? ভালো যদি চাও সত্তর ফিরে যাও, আমাকে আমার নিজের মতো করে একটু বাঁচতে দাও। ব্যোমকেশ কাগজটা পড়া শেষ করলো, কিন্তু ব্যাপারটা হলো লেখাটা রং আর তুলি দিয়ে করা। ঠিক সেই সময় অমরনাথ বাবু ঘরে এসে প্রবেশ করলেন। আমাদের দুজনকে ঘরের বারান্দার দিকের দরজার সামনে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আপনাদের? আপনারা এইভাবে দরজার সামনে কেন বসে রয়েছেন? কোনো সমস্যা? সত্যের অনুসন্ধান করার জন্য কত কিছু যে করতে হয় সেই ব্যাপারে আপনার ধারণা নেই অমরনাথ বাবু। এইখানেও আমরা ঠিক সেটাই করছিলাম। এই যে প্রথমত এখানে তেল পড়েছিল, আর সেই তেলে পা পিছলে আমার প্রিয় বন্ধু অজিত প্রায় পড়েই গিয়েছিল। কোনো রকমে নিজেকে সামনে নিয়েছে। কিন্তু আপনার যদি মনে হয় ব্যাপারটা এখানেই সীমাবদ্ধ, তা কিন্তু নয়। এখানে এই দরজার পাশে পড়ে থাকা ছোট্ট টুল, তার নিচ থেকে এই ছোট্ট চিরকুটটি আমি আর অজিত মিলে খুঁজে বার করলাম। আপনি চাইলে পড়ে দেখতে পারেন। এই বলে ব্যোমকেশ অমরনাথ বাবুকে ওই ছোট্ট চিরকুটটা হাতে দিয়ে দিল। অমরনাথ বাবু একবার চোখ বুলিয়ে দেখে নিলেন, তারপর বললেন, লেখাটা তো পড়লাম, লেখার মানে যদিও আমি বুঝতে পারিনি, কিন্তু অদ্ভুত ব্যাপার, শিবুর রং তুলি এখানে ব্যবহার। আমি অবাক হয়ে বললাম, এইটা তার মানে আপনার ওই রাগী অহংকারী ভাইয়ের কাজ, সে এসব করেছে। আচ্ছা, আপনার ভাইয়ের কাছে মানে শিবনাথ বাবুর কাছে রং তুলি এলো কি করে? হ্যাঁ, আসলে ব্যাপারটা কি হয়েছে বলুন তো, ও ছোটবেলা থেকে আঁকতে পছন্দ করতো না, কিন্তু ধীরে ধীরে ওর যখন বয়স বাড়তে শুরু করলো, তখন ওর আঁকার প্রতি একটা আলাদা অনুভূতি তৈরি হলো। দিনের প্রায় বেশিরভাগ সময়টাই ও রং তুলি, পেন্সিল ইত্যাদি নিয়ে মজে থাকে। তাহলে এটা তো খুব পরিষ্কার একটা ব্যাপার, যে যা করার সেটা আপনার ছোট ভাই শিবু মানে শিবনাথ বাবু করেছে। আর তাই বোধ করি ও ব্যোমকেশকে দেখে এতটাই আপত্তি করছিল, যেন মনে হচ্ছিল যে ব্যোমকেশ যদি এই চুরির কেসটার সমাধান করে ফেলতে পারে তাহলে সব থেকে বেশি ক্ষতি বোধহয় ওর হবে। কিন্তু ব্যোমকেশ বোধ করি অন্য কিছু ভাবছিল, তাই আমার কথায় বাদ সেঁধে বলল, না অজিত, সবসময় আমরা যা দেখি বা শুনি সেটাই যে কেবল সত্যি হবে তার কোনো মানে নেই। আমি এটাই বুঝতে পারছিলাম না ব্যোমকেশ কেন মানতে চাইছে না। চোখের সামনে দেখতে পাচ্ছি যে লেখাটা রং তুলি দিয়ে করা, আর এই বাড়িতে রং তুলি একজন ব্যবহার করে মাত্র, সে হলো এ বাড়ির ছোট ছেলে শিবনাথ বাবু। তাহলে সমস্তটা তো পরিষ্কার হয়ে যাওয়ার কথা ব্যোমকেশের কাছে। তাই আমি আবার প্রশ্ন করলাম ব্যোমকেশকে, তুমি কি বলছো সেটা তুমি ভেবেচিন্তে বলছো তো?
আমি তো এটাই বুঝতে পারছি না তুমি কেন এই সহজ ব্যাপারটা সম্পর্কে ওয়াকিবহাল নাও। এই যে তুমি এইমাত্র বললে না সহজ ব্যাপার, আমার কিন্তু মনে হয় না তুমি যতটা সহজ ব্যাপার বলে ভাবছো এটা ততটাও সহজ ব্যাপার। অমরনাথ বাবু আমাদের দুজনের কথা শুনছিলেন, এবার বিরক্তি প্রকাশ করে বললেন, তাহলে আসল ঘটনাটা কি কি হয়েছে সে সম্পর্কে আমাদের যদি না বলা হয় তাহলে আমরা বুঝবো কি করে? ব্যোমকেশ বাবু, আপনি নির্দ্বিধায় বলুন যে কাজটা আমার ভাই করেছে কিনা। যদি আমার ভাই করে থাকে ওর যথাযথ শাস্তির ব্যবস্থা আমি নিজে থেকে করব। আমি যা বলি নির্দ্বিধায় বলে থাকি, আর আমি বলছি ব্যাপারটা এত সহজ নয়। কারণ যদি তর্কের খাতিরেও আমরা ধরে নিই যে কাজটা শিবনাথ বাবুই করেছে, তাহলে সে রং তুলি দিয়ে কেন কাজটা করতে যাবে? কারণ সবাই জানে এই বাড়িতে একমাত্র রং তুলি ব্যবহার করে শিবনাথ বাবু। আর শিবনাথ বাবু নিশ্চয়ই এতটাও বোকা নয় যে তিনি রং তুলি দিয়ে কাজটা করে এত বড় ভুল করবেন। আমার বরং উল্টোটাই মনে হচ্ছে। এই রকম ভাবে কাজটা করা হয়েছে যাতে সন্দেহের তীরটা আসল মানুষের থেকে সরে গিয়ে অন্যদিকে যায়, আর দোষী সাব্যস্ত সেই হয়, অন্য কেউ নয়। ব্যোমকেশের কথা মনোযোগ দিয়ে শোনার পর আমি নিজে বুঝতে পারলাম যে আমি কত বড় বোকামি করছিলাম রাগের বশে। হ্যাঁ, এটা ঠিক যে শিবনাথ বাবু অনেক রাগারাগি করেছেন আমাদের আসার জন্য, কিন্তু তার মানে এইটা তো কখনোই হয় না যে সমস্ত অন্যায় কার্য তিনি করে থাকবেন। অমরনাথ বাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিন্তু এইবারে ধাঁধাটা কি করে সমাধান করব বলতে পারবেন? একবার কি বাড়ির সকলকে জানানোটা উচিত হবে? হ্যাঁ, জানানো যেতেই পারে। কারণ যে আমাকে চিরকুটটা দিয়েছে সে নিশ্চয়ই এটা প্রত্যাশা করে দিয়েছে আমি শিবনাথ বাবুকে ধরবো। আর যদি শিবনাথ বাবুকে ধরতে হতো তাহলে তো সবাইকে এই চিরকুট সম্পর্কে জানাতেই হতো। আপনি এক কাজ করুন, বাড়ির সকল সদস্যকে একত্রিত করুন, আর আমি এই চিরকুটটা নিয়ে যাচ্ছি। যদি কোনো রকম সমস্যার সমাধান করতে পারি তাহলে আমি নিজেই খুব খুশি হব। অমরনাথ বাবু ব্যোমকেশের কথা শুনে চলে গেলেন সবাইকে একত্রিত করার উদ্দেশ্যে। অমরনাথ বাবু চলে যাওয়ার পর ব্যোমকেশ আমার দিকে উদ্দেশ্য করে বলল, সত্যি অজিত, তুমি পারো বটে। হ্যাঁ, মানছি শিবনাথ বাবু আমাদের সঙ্গে যে ব্যবহারটা করেছেন সেটা একদমই উচিত নয়, কিন্তু একটা সামান্য সূত্র পেয়ে তুমি আগু পিছু না ভেবেই ওনাকে দোষী সাব্যস্ত করতে চলেছিলে। যদি সেটা শিবনাথ বাবু জানতে পারে তাহলে ব্যাপারটা কত খারাপ হবে একবার ভেবে দেখেছো? আমি কিছুটা অপরাধী সূচক দৃষ্টিভঙ্গি রেখে ব্যোমকেশকে বললাম, হ্যাঁ তুমি সত্যিই ঠিকই বলেছ, আমার আরেকটু বিবেচনা করা উচিত ছিল। যদি শিবনাথ বাবু কিছু জানতে পারেন তাহলে আমি নিজে থেকে তার কাছে ক্ষমা চেয়ে নেব। কিছু না ভেবে না জেনে ভুল বোঝাটা একেবারেই উচিত হয়নি। বুঝলে ভাইয়া, এখনো তোমার থেকে আমার অনেক কিছু শেখার আছে। বেশ, তাহলে না হয় শেখো যা শেখবার, কিন্তু এখন তাড়াতাড়ি চলো, বোধ করি নিচে সবাই অপেক্ষা করছে। অতঃপর আমি আর ব্যোমকেশ তাড়াতাড়ি নিচে চলে আসলাম। শিবনাথ বাবু আমার দিকে যেভাবে তাকিয়েছিলেন আমার তো মনে হচ্ছিল যে উনি সবটাই জেনে নিয়েছেন। হুট করে অনেক তাড়াতাড়ি এগিয়ে আসতে শুরু করলেন। আমার সামনে এসে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললেন, আপনার কিন্তু এইভাবে আমাদের সম্পর্কে বলাটা উচিত হয়নি। অবশ্য ব্যোমকেশ বাবু এবং আপনি আসার পর আমাদের সঙ্গে যেরূপ আচরণ আমি করেছি তাতে আপনার এরকম মনে হওয়াটা স্বাভাবিক। আমি আর আচরণের জন্য আপনাদের দুজনের কাছেই ক্ষমা প্রার্থী। হ্যাঁ, আমিও আপনার কাছে ক্ষমা প্রার্থী। আসলে আপনার উপর কিছুটা রাগ আমার শুরু থেকেই ছিল, কিন্তু তারপর ওই লেখায় আপনার রং তুলির ব্যবহার হয়েছিল বলে আমি পুরোপুরিভাবে ভেবে নিয়েছিলাম যে কাজটা আপনি করেছেন। আপনিও পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আসলে আমার খুব কাছের বন্ধু পথপ্রদর্শক হচ্ছে ব্যোমকেশ, তাই তার সম্পর্কে কোনো রকম কুরুচিকর মন্তব্য আমি সহ্য করতে পারি না। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী ব্যোমকেশ বাবু, আপনিও আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনার কথায় কিছুই মনে করিনি, কিন্তু তাও আপনি যখন ক্ষমা করে দেওয়ার কথা বলছেন তাহলে না হয় আমি আপনাকে ক্ষমা করেই দিলাম। এবার আসল কাজে আসা যাক। এই বলে ব্যোমকেশ সবার সামনে চিরকুটটা মেলে ধরল।
তারপর চিরকুটে লেখা কথাগুলো পড়তে লাগলো। সুভাষিনী দেবী বলে উঠলেন, আচ্ছা, আর ওই তিল কি করে ওই স্থানে পড়লো, সেই ব্যাপারে আপনারা কিছু জানতে পেরেছেন? না, এখনো পর্যন্ত কিছুই জানতে পারিনি, তবে আশা করছি ধীরে ধীরে সবটাই প্রকাশ্য হবে। সেদিন রাত্রেও আমার আর ব্যোমকেশের মধ্যে বেশ কিছু কথোপকথন হলো। যদিও সেটা ওই চিরকুটের ধাঁধা নিয়ে হলেও ধাঁধার সঠিক উত্তর আমরা বের করতে পারিনি। পরের দিন সকালে বাড়িতে আসে একজন মধ্যবয়সী ভদ্রমহিলা, যার বয়স 35। শিবনাথ বাবুর কাছ থেকে জানতে পারি যে সেই ভদ্রমহিলা সন্তোষ বাবুকে দেখাশোনা করে। সকাল তখন প্রায় 7:10 হয়েছে। সেই ভদ্রমহিলা সন্তোষ বাবুকে নিয়ে হাঁটতে বেরিয়ে পড়ে। ব্যোমকেশ শিবনাথ বাবুকে জিজ্ঞাসা করে, আচ্ছা শিবনাথ বাবু, এই ভদ্র মহিলাকে তো দুদিন যাবৎ দেখিনি, তাহলে আজকে দেখছি কি ব্যাপার? দুদিন আগে থেকে ওনার শরীরটা বেশ খারাপ ছিল, উনি দুদিন আসবেন না সেটা জানিয়ে দিয়েছিলেন। আর তারপর চুরি টুরি সমস্ত কিছু হওয়া, এই সমস্ত ব্যাপারে বোধ করি উনি কিছুই জানেন না। যাই হোক, ওনাকে জানানোর প্রয়োজন আমি দেখছি না। আচ্ছা, তাহলে এটা জানেন কি কখন শেষবার উনি এই বাড়িতে এসেছিলেন? না, সত্যি বলতে আমার এই ব্যাপারে কিছুই জানা নেই। বৌদি সম্ভবত জানে, কিন্তু কেন বলুন তো? আপনি কি কোনোভাবে ওনাকে সন্দেহ করছেন নাকি, বা কোনো প্রমাণ পেয়েছেন? না, সেরকম ভাবে কোনো প্রমাণ পাইনি, এটা ঠিক, কিন্তু সন্দেহের তালিকার মধ্যে সবাইকে রাখা আবশ্যক। তাই সন্দেহের তালিকার মধ্যে যেমন আপনি আছেন, ঠিক সেরকমই ভদ্র মহিলাটিও রয়েছে। আচ্ছা, এতক্ষণ তো ওনার সম্পর্কে শুনলাম, তা ওনার নাম কি? ওর নাম নন্দা, নন্দা দাস। বিগত 3 বছর যাবৎ আমার বাবার শরীরে ক্রমান্বয়ে রোগ বাসা পাচ্ছে, আর এই 3 বছর ধরেই নন্দা আমার বাবার দেখাশোনা করে থাকে। ঘড়িতে বাজে সকাল 9টা। জলখাবারের জন্য খাবারের টেবিল ভর্তি। খেতে খেতেও আমাদের মধ্যে দু একটা আলোচনা হচ্ছে। দেখলাম নন্দা দেবী সন্তোষবাবুকে ধীরে ধীরে ধরে এনে বসিয়ে দিলেন খাবার টেবিলে। হঠাৎ ব্যোমকেশ ও আমাকে দেখে নন্দা বললে, আগে আপনারা কি এবারের অতিথি নাকি? দেখিনি তো কোনোদিন। হ্যাঁ, আমরা এই বাড়ির পরিচিত। তা তুমি কি করো? এই কাকাবাবুর দেখাশোনা করি, বেশ অনেক দিন হলো। বরটা আমার বড্ড কুঁড়ে, তাই আমাকেও সংসারে টাকা দিতে হয়। আমাদের মতো গরিবদের যে কি কষ্ট। অতঃপর আমরা সবাই সাধারণভাবে যোগাযোগ করতে লাগলাম। সন্তোষবাবু যৎ সামান্য খাবার খেয়েই তার পরিচারিকার সঙ্গে চলে গেলেন উপরে। ব্যোমকেশ খাবার মাঝে জলের গ্লাসটা তুলে জল খেতে যাবে, তখনই আমি এবং ব্যোমকেশ দুজনেই লক্ষ্য করি যে জলের গ্লাসের তলায় আরেকটা চিরকুট। দুজনের মধ্যে এই প্রশ্নটা ছিল যে চিরকুটটা এইখানে এলো কি করে, আর কেই বা নিয়ে এলো। ব্যোমকেশ বোধ করি নিজের কাছে সেই মুহূর্তে দ্বিতীয় চিরকুটটি রেখে দিতে চেয়েছিল। সবাইকে সেই মুহূর্তে জানাতে চায়নি, কিন্তু শিবনাথবাবু সেটা দেখে ফেলে। তাই সে প্রশ্ন করে, আরে ব্যোমকেশ বাবু, আপনার হাতে আরো একটা চিরকুট দেখতে পাচ্ছি যে। শিবনাথবাবুর কথায় সবাই ব্যোমকেশের দিকে তাকায়। ব্যোমকেশ বলে, হ্যাঁ, এখানে ছিল আরেকটা চিরকুট। জল খেতে গিয়ে দেখলাম জলের গ্লাসের তলায় চিরকুটটি রয়েছে। দাঁড়ান, কি লেখা রয়েছে দেখা যাক। ব্যোমকেশ সবার সামনে চিরকুটে লেখা কাগজ পড়ে কাগজটাকে নিজের কাছেই রেখে দিল। তারপর বাঁ হাত দিয়ে নাকে মুখে হাতটা ঘষতে ঘষতে হুট করেই হাতটা নাকের কাছে এনে থামিয়ে দিল। তাই আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার ব্যোমকেশ, হাতটা তুমি নাকের কাছে নিয়ে গিয়ে কোনো কিছুর ঘ্রাণ নিচ্ছ নাকি? আসলে বাঁ হাত দিয়ে মুখটা মোছার পর দেখলাম কি যেন গন্ধ আসছে হাত থেকে। হাতটা নাকের কাছে নিয়ে যেতে বেশ ভালো মতো বুঝলাম ওটা কোনো একটা ওষুধের গন্ধ। অমরনাথবাবু কিছু বলতে যাবেন, ঠিক সেই সময় ছাদ থেকে একটা বিকট চিৎকার শুনতে পাওয়া গেল। আমরা কিছু না ভেবেই তাড়াহুড়ো করে সবাই মিলে ছাদের উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু ছাদে গিয়ে যা দেখলাম সেটাতে সবাই রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে গেলাম।
ছাদে গিয়ে দেখলাম সন্তোষবাবু মেঝেতে পড়ে রয়েছে, কিন্তু তার পরিচারিকা অর্থাৎ নন্দা দেবী সেখানে নেই। ব্যোমকেশ ছাদের ধারে গিয়ে আমাদেরকে জোরে ডাক দেয়। অমরনাথ বাবু, অজিত, শিবনাথ বাবু, তাড়াতাড়ি এদিকে আসুন। ব্যোমকেশের কথা শুনে আমরা তাড়াতাড়ি করে ছাদের ধারের দিকে যাই। গিয়ে দেখি নন্দা দেবীর মৃতদেহ নিচে পড়ে রয়েছে, চারিপাশটা রক্তে ভরে গেছে। শিবনাথবাবু ও অমরনাথবাবু দুজনে মিলে সন্তোষবাবুকে কোনো রকমে টেনে তুলল এবং তাড়াতাড়ি তার ঘরে নিয়ে গেল। এদিকে সুভাষিনী দেবী নন্দা দেবীর মৃতদেহ দেখে আর্তনাদ করে উঠলেন। অতঃপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে নন্দা দেবীর মৃতদেহকে নিয়ে ময়না তদন্তে পাঠানোর ব্যবস্থা করল। পুলিশের বড়বাবু এসে ব্যোমকেশের সঙ্গে এবং অমরনাথবাবু এবং শিবনাথবাবুর সঙ্গে বেশ কিছু পর্যালোচনা করতে থাকল। সুভাষিনী দেবীর অবস্থা অত্যন্ত শোচনীয়। নন্দা দেবীর মৃতদেহ নিয়ে পুলিশ বের হয়ে যাবে ঠিক সেই সময় একজন বছর 40-এর লোক নন্দা দেবীর কাছে তাড়াহুড়ো করে বাড়িতে ঢুকে নন্দা দেবীর মৃতদেহটিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ব্যোমকেশ গিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, আপনার পরিচয়টা জানতে পারি? আমি এই বাড়িতে অন্য একটি কাজের জন্য এসেছি, তাই বাড়ির সদস্যরা আপনাকে চিনে থাকলেও আমি আপনার সম্পর্কে অবগত নই। আসলে দাদাবাবু, আমি নন্দার স্বামী। আমার নাম তপন দাস। আমাকে এ বাড়ির ছোট বৌদিমণি ফোন করে জানালেন যে এই ঘটনা ঘটেছে। আমার বউ এভাবে মারা যেতে পারেন না। বিশ্বাস করুন, ওর কিছু একটা হয়েছিল। বিগত কিছুদিন ধরে ও মন খারাপ করেছিল। আচ্ছা, আপনি বলতে পারবেন আপনার স্ত্রী মানে নন্দা দেবী কতদিন ধরে বিষণ্ণ ছিলেন? এই ধরুন 3-15 ধরে আমার বউটা বড্ড মন খারাপ করে থাকতো, বুঝলেন। আমি 3 দিন আগে আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। ও বলেছিল যে যাতে আমি না যাই, কিন্তু কি করব বলুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একখান কাজ ছিল আমার। ওখানে আমার মাটা থাকে, আর ফিরে এসে যে এভাবে আমার বউটা আমাকে ছেড়ে চলে যাবে সেটা আমি বুঝতে পারিনি। এই বলে আবার নন্দা দেবীর স্বামী কান্নায় নিজেকে ডুবিয়ে ফেলল। সত্যি, নিজের স্ত্রীকে এভাবে চোখের সামনে মরতে দেখে কোনো পুরুষ বোধহয় নিজেকে ঠিক রাখতে পারেন না। ব্যোমকেশ এতক্ষণ চুপচাপ নন্দা দেবীর স্বামীর প্রত্যেকটা কথা অত্যন্ত মনোযোগ সহকারে শুনছিল, কিন্তু হুট করে কি যেন তার মাথায় খেলে গেল। তাই সে বলে উঠল, আচ্ছা বড়বাবু, আমি চাই আপনারা নন্দা দেবীর বাড়িটা একটু খোঁজ করুন। মানে বলতে চাইছি, ওনার বাড়িতে গিয়ে তল্লাশি করুন, যাতে অদ্ভুত কোনো রকমের জিনিস যদি পাওয়া যায় আমাদের জন্য, মানে নন্দা দেবীর মৃত্যুর সমস্ত ঘটনা জানার জন্য একটা সূত্র হিসাবে কাজ করতে পারে। ব্যোমকেশ আরও নন্দার স্বামী এবং আরও বাড়ির সবাইকে বলে উঠলে, আমি নন্দা দেবীর বাড়ি তল্লাশি করতে বলছি, তার মানে এই নয় যে নন্দা দেবী সরাসরি কোনো অপরাধ করেছেন বা সেই ধরনের কোনো কিছু। তাই আপনারা দয়া করে কোনো বিষয় নিয়ে মাথা অতিরিক্তভাবে ঘামাবেন না। অতঃপর পুলিশ নন্দা দেবীর বাড়ির তল্লাশির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এদিকে নন্দা দেবীর মৃতদেহকে পাঠানো হলো পোস্টমর্টেমের জন্য এবং সেখান থেকে একেবারে শ্মশানে সৎকার করবার জন্য পাঠানো হবে বলা হলো। প্রায় 2 ঘন্টা পর থানার বড়বাবু বাড়িতে প্রবেশ করলেন এবং সাথে আরও 2 জন কনস্টেবলকে নিয়ে ঢুকলেন। কনস্টেবলের হাতে যে জিনিসটা ছিল সেইটি দেখে আমি এবং ওই বাড়ির সকলেই চমকে উঠেছিলাম। কনস্টেবলের হাতে ছিল সোনার নির্মিত সেই গ্রামোফোনটি, যেটি উদ্ধার কার্যের জন্য আমাকে আর ব্যোমকেশকে দুজনকে এইখানে আসতে হয়েছে। সুভাষিনী দেবী এতক্ষণ মেঝেতে বসেছিলেন। উনি গ্রামোফোনটিকে দেখে উঠে পড়ে তাড়াতাড়ি করে কনস্টেবলের হাত থেকে সেই গ্রামোফোনটি নিয়ে নেন আর বলেন, এই তো আমাদের সেই চুরি যাওয়া গ্রামাফোন। এটি এটি নন্দার কাছে কখন গেল? আর 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 নন্দা কখনই বাড়িটাকে চুরি করলো? শিবনাথবাবু বলে উঠলেন, তাহলে ব্যোমকেশ বাবু, আপনার এই কেসটা তো সমাধান হয়েই গেল। চোরকে সেটা তো আর
আমরা সবাই বুঝেই গেলাম, শুধু শুধু আমার উপর দোষারোপ বা বেকার হয়রানি হচ্ছিলেন। সুভাষিনী দেবীও বলে ওঠেন, ছি 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 ছি, এতদিন দুধ কলা দিয়ে একটা একটা কালসাপ পুষছিলাম আমরা, আর আর ও আমাদের বাড়ির প্রধান, আমার আমার শ্বশুর মশাইয়ের পরিচারিকা হয়ে তারই অত্যন্ত প্রিয় জিনিসকে এইভাবে চুরি করে নিতে পারলো। আমি জানি যে ওরা গরিব, কিন্তু টাকার দরকার পড়লে আমাদেরকে বলতে পারতো। ওর যদি সোনার প্রতি এতই লোভ থেকে থাকতো তাও আমাদের বলতে পারতো। আমাদের প্রত্যেকের কাছে টাকা পয়সা, সোনার জিনিসপত্র সমস্ত কিছুই রয়েছে, কিন্তু এত কিছু সত্ত্বেও আমাদের বাড়ির ঐতিহ্য এবং আমার পিতার অত্যন্ত কাছের একটি জিনিসকে চুরি করে নিতে তার বিন্দুমাত্র হাত কাঁপলো না। ব্যোমকেশ মৃদু হেসে শিবনাথবাবুকে বলল, না শিবনাথ বাবু, ব্যাপারটা আপনার এবং বাকি সকলের কাছে যতটা সহজ বলে মনে হচ্ছে ততটাও কিন্তু সহজ নয়। নন্দা দেবী কেন মরলেন, এটা খুন না আত্মহত্যা? আর পরপর দুটো চিরকুট আমাকে কে পাঠালো? এই সমস্ত প্রশ্নের উত্তর যতক্ষণ না আমি খুঁজে পাচ্ছি ততক্ষণ এই কেসের সমাপ্তি ঘটবে না। সন্ধ্যের দিকে জানা গেল যে সন্তোষবাবুর পা নাকি কোনোভাবে মুচকে গেছে, তাই বাড়িতে ডাক্তার নিয়ে আসা হলো। ডাক্তার এমন একটা কথা বলল যেটাতে আমরা সকলেই অবাক হলাম। ডাক্তার বলল, আরে কাকা বাবু, এই বয়সে এত জোরে হাঁটেন যে পাটাই মুচকে ফেললেন? কি বলছেন কি আপনি ডাক্তারবাবু? আমার বাবা তো ঠিক করে একা একা হাঁটতেই পারে না বিগত 3 বছর ধরে। আমার বাবার পা খুব একটা কাজ করে না। ওনাকে হাঁটানোর জন্য একজন পরিচারিকা ছিলেন, তবে খুবই দুঃখজনকভাবে উনি আজকেই মারা যান। না না, সেটা কি করে সম্ভব? সেরকম তো কিছু মনে হচ্ছে না। ওনার পা বেশ সচল বলেই তো মনে হচ্ছিল। কি জানি, আমার ভুল হওয়ার তো কথা নয়, তবুও ভুল হতেই পারে। যাই হোক, আমি কিছু ব্যথার ওষুধ দিয়ে যাচ্ছি, সেগুলো খেলে ব্যথাটা কমে যাবে। অতঃপর ডাক্তার চলে যায়। সন্তোষবাবু তার 2 চোখ ভরে বিছানার পাশে থাকা তার প্রিয় গ্রামোফোনটি 2 চোখ ভরে দেখছিলেন। ব্যোমকেশ নিজের মনে একাগ্র চিত্তে কিছু একটা ভাবছে বলে আমার মনে হলো, তাই আমি ব্যোমকেশকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার ব্যোমকেশ, কি ভাবছো তুমি? ব্যোমকেশ আমার কানে কানে ফিসফিসিয়ে কিছু কথা বলে। তাতে আমি বলি, এইসব কি বলছো তুমি ব্যোমকেশ? কিভাবে, মানে এইসব কিভাবে সম্ভব হবে? না না, এসব কার্য আমার দ্বারা হবে না বাবা, আমি এসব কার্য কখনোই সম্পন্ন করতে পারবো না, এসব আমার দ্বারা হবে না। নিজের প্রতি বিশ্বাস রাখো অজিত, আমি যখন বলছি তুমি নিশ্চয়ই পারবে কাজটা করতে। ব্যোমকেশের এই তীক্ষ্ণভাবে বলা কথাগুলো আমাকে মুহূর্তের মধ্যেই ধরাশায়ী করে দিল। আমি সন্তোষবাবুকে বললাম, আমার একটা অনুরোধ আছে আপনার কাছে সন্তোষবাবু। আজকে রাত্রের আহারটা আমরা সবাই মিলে আনন্দ করে গ্রহণ করব। আপনার প্রিয় জিনিস তো আপনি পেয়ে গেছেন, তাহলে আপনার প্রিয় জিনিস ফেরত পাওয়ার আনন্দেতে না হয় আমরা সবাই মিলে একটু আনন্দ করেই নিই, কি বলেন আপনি? আমার কথা শুনে সন্তোষবাবু বললেন, না বাবা, তবে সেই নিয়ে আমার কোনো আপত্তি নেই তোমার কাছে, কিন্তু তুমি এইটা বলো যে আর হঠাৎ তুমি আমার কাছে এই অনুরোধ কেন রাখলে? সেই রকম কোনো ব্যাপার নয়, আসলে কি বলুন তো, নন্দা দেবী আজকে আমাদের সামনে দিয়েই কখন যে মৃত্যুর কোলে ধরে পড়লেন সেই ব্যাপারে বুঝতেও পারলাম না উনি হয়তো চুরিটা করেইছিলেন, কিন্তু তিনি আপনার সমস্ত খেয়াল রাখতেন। আমি জানি যতই আপনি নিজের ফেরত পাওয়া প্রিয় জিনিসকে দেখে আনন্দে থাকুন না কেন, কোথাও গিয়ে আপনার মনও কিছুটা হলেও বিষণ্ণ হয়েছে। অতঃপর আমরা সকলে মিলে খাবার টেবিলে অত্যন্ত আনন্দের সাথে রাত্রের আহার করতে লাগলাম। যদিও নিজের বাড়িতে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনাতে সকলের মনে হালকা চিড় ধরেছে, কিন্তু এই হাসি ঠাট্টায় সেই ক্ষতস্থানে প্রলেপ দেওয়ার চেষ্টা চলছে। এরপর সবার আগেই আমি নিজের আসন ত্যাগ করে উঠে পড়লাম। আমাকে উঠতে দেখে সন্তোষবাবু বলে উঠলেন, কি ব্যাপার অজিত, তুমি উঠে পড়লে যে? এই তুমি আর ব্যোমকেশ দুজনে মিলে আমাকে যে ধীরে ধীরে নামিয়ে এনে খাওয়াবার জন্য
আর খাবার মাঝখান থেকে তুমি উঠে পড়ছো? আসলে আমার তো আরও অনেকক্ষণ থাকবার ইচ্ছা ছিল, কিন্তু হুট করে আমার শরীরের অবনতি হওয়ায় আমি এই বিশ্রামের জন্য একটু ঘরে চলে যাচ্ছি। কেমন? আপনি সবার সঙ্গে বসে আনন্দ করুন, আমি যাই। সবার কাছে মিথ্যা ভাষণ করে নিজের ঘরে না গিয়ে অন্য একজনের ঘরে লুকিয়ে বসে থাকলাম। ব্যোমকেশ বোধ করি এতক্ষণে সবাইকে বলে দিয়েছে যে রাত 12টার পর সবাই নিচেই একসঙ্গে থাকবে, কিন্তু বসার ঘরের কোনো রকম আলো জ্বলবে না। আমি যে ঘরে লুকিয়ে বসে আছি সেই ঘরে যার থাকবার কথা সে ঘরে প্রবেশ করে। রাত তখন 12টা বাজে। ঘর পুরোই অন্ধকার, শুধুমাত্র একটা ছোট্ট আলো জ্বলছে। আমি একটা নির্দিষ্ট জিনিস নিয়ে দৌড়ে দরজা খুলে বের হয়ে আসি। সবটাই করছি আমি ব্যোমকেশের কথা মতো। ঘরে থাকা ব্যক্তিটিও খুব বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন যে আমি কোন জিনিসটা নিয়ে পালিয়েছি, কিন্তু এটা বুঝতে পারেননি যে এই অজ্ঞাত চোর আর অন্য কেউই নয়, সে অজিত বন্দ্যোপাধ্যায়। আমি দৌড়ে দৌড়ে বসার ঘরে চলে আসি এবং আমার পিছনে পিছনে ভদ্রলোকটিও চলে আসে। সে চিৎকার করতে করতে বলতে থাকে, এই জিনিসটার জন্য আমি খুন পর্যন্ত করেছি, আর তুই সামান্য চোর আমার এই জকের ধনকে নিয়ে পালিয়ে যাবি ভেবেছিস? এরপরই ব্যোমকেশ বসার ঘরের আলো জ্বালিয়ে দেয়। আমি জানতাম যে আমার পিছনে আমাকে ধাওয়া করে কে বসার ঘরে এসেছে, কিন্তু বাড়ির আর কোনো সদস্য কল্পনাও করতে পারেনি যে সেই মানুষটি আমার পিছনে এইভাবে দৌড়তে দৌড়তে আসতে পারে। অমরনাথবাবু বলে ওঠেন, বাবা, তুমি এখানে এইভাবে কি করে আসতে পারলে? তুমি হাঁটতে পারো? তাহলে কি 3 বছর ধরে না হাঁটতে পারাটা তোমার অভিনয় ছিল? হ্যাঁ অমরনাথ বাবু, এটা অভিনয় ছিল, কিন্তু উনি যে বেশ কয়েকটা ভুল করে ফেলেছেন। আসলে ওই গ্রামোফোনটি আসল নয়। কি বলতে চাইছো কি তুমি ব্যোমকেশ? ওই ওই গ্রামোফোনটি আসল নয় মানে? নন্দ তো আসল দিকে চুরি করেছিল। ওর গ্রামের বাড়ি শ্বশুর বাড়ি বন্ধক দেওয়া ছিল, তাই বন্ধক ছাড়াবার জন্য ও সোনার গ্রামোফোন চুরি করেছিল। আর যেহেতু ও আমার জিনিস ফেরত পাচ্ছিলাম না, তাই আমি ওই নন্দাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। শুধু কি তাই, নাকি আপনার অত্যন্ত লোভের কারণে আপনি একজনকে পৃথিবী থেকে সরিয়ে দিলেন? আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন না যে আমি কেন এই কথাগুলো বলছি। আসলে সন্তোষবাবু অত্যন্ত টাকার লোভে আপনাদের বাড়ির ঐতিহ্য এই সোনার গ্রামোফোনটি বিক্রি করতে চেয়েছিলেন। এর সমস্ত আইনি কাগজ আমি আপনার ঘর থেকেই পেয়েছি সন্তোষবাবু। আর আপনাদের বাড়ির ব্যবসা অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। আপনাদের বাড়ির যে চিঠি ফেলার বক্সটা রয়েছে বোধ করি সেটা বেশ কিছুদিন ধরে খোলাই হয়নি। আর 3 দিন আগে নন্দার স্বার্থপর স্বামী তার নিজের গ্রামের বাড়ি যাননি, আপনাদের বাড়িতে থাকা আসল গ্রামোফোন চুরি করে তার বদলে নকল গ্রামোফোন রেখে চলে যায়। কিন্তু আপনি পরে বুঝতে পারেন যে সেটা নকল। ঠিক তাই, আমি ভেবে ফেলেছি যে নন্দা আমার সাথে গ্রামোফোনটি চুরি করে নিয়েছে। এদিকে আমার ব্যবসার ক্ষতি, তারপর আমার অত্যন্ত কাছের একটি জিনিস চুরি করায় নিজেকে ঠিক রাখতে পারেনি। আর তাই প্রথমে তোমার ঘরের কাছে একটা চিটকুট রেখে আসি। ঘরের পাশে যে ছোট্ট টুলটা আছে তার পাশেই রেখেছিলাম। হ্যাঁ, তারপর আরও সন্দেহ বাড়ে যখন আপনার বিছানার পাশে তেল মালিশ করার জন্য তেলের শীষটা দেখি। আর পরশু সেই ঘটনার কথা আমার মনে পড়ে যায়। আপনি তেল মেখে পা নিয়েই বোধ করি ওই চিরকুটটা দিয়ে এসেছিলেন। প্রথম চিরকুটে লেখা ছিল যে চোখের সামনে ছিলাম আমি, তবুও কেউ আটকাতে পারেনি আমাকে। আমার জিনিস আমি তো নেবই, সেটা ঠিক না ভুল তুমি কে বলার শুনি? এর মানে হলো সন্তোষবাবু তার নিজের বর্ণনা দিয়েছিলেন এবং সন্তর্পণে এই সূত্রগুলোকে আমাকে দিয়েছিলেন যাতে আমি যত তাড়াতাড়ি সম্ভব গ্রামোফোনটিকে খুঁজে বের করার দিকে অগ্রসর হই। আর দ্বিতীয় সূত্রেও তিনি একই কথা জানাতে চেয়েছিলেন। দ্বিতীয় চিরকুটের জন্য যে কাগজটি নিয়েছিলেন সেটাতেও আমি সেই একই তেলের গন্ধ পেয়েছিলাম। যাই হোক সন্তোষবাবু, শেষ বয়সে এসে একজন সাধারণ নারীকে এভাবে ভুল বুঝে হত্যা নাও করতে পারতেন। নন্দার স্বামী ওদিকে এখন পুলিশের হাতের জাদুকে ঘর করে সব সত্যি বলে দিয়েছে। এইবার গ্রামোফোন বিভ্রাটের সমাপ্তি ঘটল।
শেষ হলো আমাদের আজকের নিবেদন ব্যোমকেশ বক্সীর গল্প। আপাতত আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আমরা আবার আসবো অন্য কোনো সপ্তাহে অন্য কোনো গল্প নিয়ে। শুভরাত্রি।